কখনো কি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যে ঘটনাটা ঘটার পর আপনার মনে হচ্ছে যে এই ঘটনাটা তো অলরেডি আগে একবার আপনার জীবনে ঘটে গেছে? সেই ঘটনাটার অনুভূতিটাই এমন যেন সেটা আপনাকে বলে দিচ্ছে যে একই ঘটনাকে আপনি দ্বিতীয়বার এক্সপেরিয়েন্স করছেন বা তৃতীয় বা চতুর্থবার এক্সপেরিয়েন্স করছেন। একই ঘটনা যেন আপনার জীবনে আরও একবার ঘটছে। এই যে অনুভূতি বা কোনো একটা ঘটনার মধ্যে যখন এই ধরনের অনুভূতি তৈরি হয়, তখন সেটাকে আমরা বলে থাকি কি ডেজা ভু। এই ডেজা ভু, এটার পিছনে একটা সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, একটা সাইকোলজিক্যাল মেকানিজম কাজ করে। আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব। এই ডেজা ভু এর এক্সপেরিয়েন্স আমাদের জীবনে অনেক নর্মাল একটা এক্সপেরিয়েন্স, যেটা অনেকের জীবনেই বিভিন্ন সময় ঘটে থাকে। কিন্তু এই নর্মাল এক্সপেরিয়েন্সটা সিম্পল নয়, এটার পিছনে একটা গভীর এবং অত্যন্ত জটিল একটা সাইকোলজিক্যাল মেকানিজম কাজ করে। নিউরোসায়েন্সে আমরা সাধারণত এই ডেজা ভুয়ের এক্সপেরিয়েন্সকে অত ডিটেলসে এক্সপ্লেন করি না। আমরা বলে দিই যেটা একটা সিম্পল এক্সপেরিয়েন্স, এটা একটা ম্যাল ফাংশন বা একটা এরর। আমাদের সাইকোলজিক্যাল যে নিউরনসের যে স্ট্রাকচার, তার মধ্যে একটা এরর হয়েছে, যার ফলে আমাদের এরকম মনে হয়। কিন্তু সাইকো অ্যানালিসিস বা অ্যানালিটিক্যাল সাইকোলজিতে আমরা এরকম মনে করি না। অ্যানালিটিক্যাল সাইকোলজিতে ডেজা ভুয়ের এক্সপেরিয়েন্সকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, অনেক বেশি সিগনিফিক্যান্ট একটা এক্সপেরিয়েন্স বলে মনে করা হয়। এবং এই অভিজ্ঞতাটাকে ইন্টারপ্রেট করার মাধ্যমে, এটাকে অ্যানালিসিস করার মাধ্যমে আমরা আমাদের আনকনসিয়াস মাইন্ড সম্পর্কে অনেক কিছুকে আবিষ্কার করতে পারি বলে মনে করেন সুইজারল্যান্ডের সাইকো অ্যানালিসিস কার্ল গুস্তাভ জিউং। জিউং তার লেখা রাইটিং এর মধ্যে ডেজা ভু সম্পর্কে অনেক ডিটেলসে আলোচনা করেছেন, এবং আজকের ভিডিওতে আমরা জিউং এর সেই ইন্টারপ্রিটেশন সম্পর্কে জানবো। জিউংকে তার আগে একটু জেনে নেওয়া যাক। কার্ল গুস্তাভ জিউং হচ্ছে একজন সুইজারল্যান্ডের সাইকোলজিস্ট। তিনি 20th সেঞ্চুরির সব থেকে গ্রেটেস্ট যারা সাইকোলজিস্ট তাদের মধ্যে একজন। উনি একটা নতুন সাবজেক্টকে তৈরি করেন, সাইকোলজিকে ইন্টারপ্রেট করার বা আন্ডারস্ট্যান্ড করার জন্য নতুন একটা সাবজেক্ট উনি তৈরি করেন, যেটার নাম হচ্ছে কি অ্যানালিটিক্যাল সাইকোলজি। কার্ল গুস্তাভ জিউং ইনি 1875 সালের 26শে জুলাই সুইজারল্যান্ডের একটা জায়গা যেটার নাম হচ্ছে কেসুইল, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। এবং পরবর্তীকালে উনি সিগমন্ড ফ্রয়েডের সঙ্গে একসঙ্গে সাইকোলজি নিয়ে অনেক বেশি রিসার্চ করেন। কিন্তু কিছু মতভেদের কারণে জিউং এবং ফ্রয়েড দুজনে আলাদা আলাদা রাস্তা অবলম্বন করেন হিউম্যান মাইন্ড বা হিউম্যান সাইকিকে বোঝার জন্য। এবং পরবর্তী সময়ে জিউং তার নিজস্ব একটা সাইকোলজিক্যাল সাবজেক্ট তৈরি করেন, যেটাকে আজকের দিনে আমরা বলে থাকি কি অ্যানালিটিক্যাল সাইকোলজি। এবং তার বিখ্যাত কতগুলো কনসেপ্ট হলো সিনক্রনিসিটি, অর্থাৎ যখন আমাদের জীবনে কোনো কোইন্সিডেন্স ঘটে, জিউং মনে করে সেটা জাস্ট একটা কোইন্সিডেন্স নয়, তার মধ্যে অনেক গভীর সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট লুকিয়ে থাকে, যেটাকে তিনি সিনক্রনিসিটি বলে, একটা এ কজাল রিলেশন। সাধারণত আমাদের জীবনে যখন একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা ঘটে, তখন আমরা কারণ দিয়ে বোঝার চেষ্টা করি, কিন্তু কারণের মাধ্যমে একটা ঘটনা এবং অন্য ঘটনা সংযুক্ত থাকবে সবসময় এমন কোনো মানে নেই। জিউং মনে করে মিনিং, এই জিনিসটাও একটা একটা ঘটনার সাথে অন্য একটা ঘটনার মধ্যে একটা সংযোগকারী রেখার মতো কাজ করতে পারে, যেটাকে তিনি বলে কি এ কজাল রিলেশন, অর্থাৎ সিনক্রনিসিটি। এটা অত্যন্ত বড় একটা কনসেপ্ট, এটা আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। সিনক্রনিসিটি, তারপর আর্কিটাইপস, এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে আমরা ডিসকাস করেছি অনেক ডিটেলসে। এছাড়া কলেকটিভ আনকনসিয়াস এবং ইন্ডিভিজুয়েশন, এগুলো হচ্ছে কি জিউংয়ের অত্যন্ত প্রোফাউন্ড কনসেপ্ট। যদি আপনি জিউং সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান এবং তার সমস্ত কনসেপ্টগুলো সম্পর্কে একটা ওভারভিউ পেতে চান, তাহলে ডিসক্রিপশানে 1 নম্বর ভিডিওটা গিয়ে দেখবেন, যে ভিডিও নাম্বার 1, সেখানে ডিটেলসে জিউংয়ের সমস্ত কনসেপ্টগুলোকে আমরা অল্প অল্প করে এক্সপ্লেন করেছি, টোটাল একটা ওভারঅল একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা জিউংয়ের ডেজা ভু কনসেপ্টটা সম্পর্কে জানবো। জিউংয়ের মতে এই ডেজা ভু, এটা হচ্ছে কি আনকনসিয়াস ফোর নলেজ তার সাথে সংযোগ হয়ে আছে। এই আনকনসিয়াস ফোর নলেজ মানে কি? জিউং বলছে ডেজা ভু এর এক্সপিরিয়েন্স দুই রকমভাবে হতে পারে। এক, যখন আমাদের এমন অনুভূতি হতে পারে যে অলরেডি উই হ্যাভ ড্রিমড দিস বিফোর, অর্থাৎ আগে স্বপ্নের মধ্যে আমরা এই ঘটনাটা দেখেছি বা অভিজ্ঞতা করেছি, কিন্তু স্বপ্নের মধ্যে যা কিছু আমরা দেখি সেটা তো আমরা ভুলে যাই অনেক তাড়াতাড়ি। মানে আজকে রাত্রেবেলা আমি ঘুমালাম, স্বপ্ন দেখলাম, তারপর ঘুম থেকে যখন উঠবো স্বপ্নতে কি দেখেছি আমি ভুলে যাব। ধীরে ধীরে যত সময় যেতে থাকবে সেই স্বপ্নের অভিজ্ঞতাগুলো আমরা ভুলে যাব। কিন্তু যখন বাস্তবে স্বপ্নে দেখা কোনো ঘটনা যখন ঘটবে, তখন আমাদের এমন অনুভূতি হবে যেন অলরেডি আগে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু আগে বাস্তবে প্রকৃত অর্থে এই ঘটনাটা ঘটেনি, বরং স্বপ্নের মধ্যে আমরা সেই ঘটনাটাকে এক্সপেরিয়েন্স করেছি। যেমন স্বপ্নের মধ্যে আমাদের কি ভয় লাগে, বা আমাদের স্বপ্নের মধ্যে আনন্দ হয়, বা স্বপ্নের মধ্যে আমরা কষ্ট পাই, বা কোনো ডিজাস্টার দেখি, ঠিক তেমনই সেই অভিজ্ঞতাগুলো আমাদের মনে একটা ইম্প্যাক্ট তৈরি করে, কিন্তু সেই ঘটনাটার কথা আমাদের মনে থাকে না, সেই ইমোশনাল ইম্প্যাক্টটা আমাদের মনে থেকে যায়।
যার ফলে পরবর্তীকালে যখন সেই ঘটনাটা ঘটে তখন আমাদের মনে হয় যেন আগে আমরা এই ঘটনাটাকে এক্সপিরিয়েন্স করেছি। এটাকে বলা হচ্ছে কি আনকনসিয়াস ফোর নলেজ বা একটা প্রি এক্সিস্টেন্স নলেজ। অর্থাৎ কোনো ঘটনা ঘটার আগে থেকে সেই ঘটনা সম্পর্কে একটা নলেজ বা তার একটা জ্ঞান আমাদের আনকনসিয়াস মাইন্ড সেটাকে ক্যাপচার করতে পারে। ওকে, এই বিষয়ে ফ্রয়েড এবং জিউং দুজনের সহমত যে আমাদের আনকনসিয়াস মাইন্ড সেটা বেসিক্যালি টাইম আর স্পেস তার বাইরে এক্সিস্ট করে। টাইম আর স্পেস যদি দুটো অ্যাক্সিয়ামের মতো হয় তাহলে তার যে ক্ষেত্র তার বাইরে কোথাও আনকনসিয়াস মাইন্ডটা এক্সিস্ট করে। ওকে, যার ফলে আনকনসিয়াস মাইন্ডের কাছে মানে বর্তমান এবং অতীত নয় বরঞ্চ ভবিষ্যৎ সম্পর্কেও কিছু নলেজ থাকে। আনকনসিয়াস মাইন্ড ফিউচারেরও একটা ফাংশন। ওকে, এবং আনকনসিয়াস মাইন্ডের মধ্যে স্পেসের বাইরে অর্থাৎ আমরা যে জায়গাগুলোকে অভিজ্ঞতা করেছি তার বাইরে অন্যরকম কোনো একটা জায়গা বা অন্যরকম কোনো একটা ঘটনার অভিজ্ঞতা আমাদের মাইন্ডের মধ্যে ঘটতে পারে। ওকে, এটা হচ্ছে এক ধরনের এক্সপেরিয়েন্স ডেজা ভুয়ের। দ্বিতীয় এক্সপেরিয়েন্স কি যেটা জিউং বলছে সেটা হচ্ছে আগে সেই ঘটনাটা আমাদের ড্রিমের মধ্যে ঘটেছে এমন নয়, বরং আমরা ইনটুইটিভলি ওয়েকিং স্টেটে যখন আমরা জেগে আছি, চলাফেরা করছি, কথা বলছি ইত্যাদি ইত্যাদি, তখন আমাদের ওয়েকিং স্টেটের মধ্যে ইনটুইটিভলি কোনো একটা জিনিসকে আমরা সেন্স করতে পেরেছি, কিন্তু সেটা আমরা ভুলে গেছি। পরবর্তীকালে সেই ঘটনাটা যখন ঘটছে তখন হচ্ছে আমরা সেটাকে ভাবছি যেন অলরেডি আগে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু আগে সেই ঘটনাটা ঘটেনি, বরং আমাদের ইনটুইটিভ যে সেন্স করার যে ক্যাপাসিটি সেটার মাধ্যমে আমরা এই ঘটনাটা সম্পর্কে আগে থেকে জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম যে ভবিষ্যতে এরকম একটা ঘটনা ঘটবে। তো সেটাকে বলা হচ্ছে কি ডেজা ভুয়ের এক্সপেরিয়েন্স। ওকে, অর্থাৎ এই যে আনকনসিয়াস ফোর নলেজ অর্থাৎ অবচেতন মনের পূর্ব জ্ঞান, আগে থেকে পাওয়া যে জ্ঞান যেটা ভবিষ্যতে ঘটবে সেই বিষয়, সেই জ্ঞানটা ঘুমের স্বপ্নের মধ্যে উঠে আসতে পারে, অথবা আমরা যখন সারাদিন চলাফেরা করছি, বিভিন্ন কাজকর্ম করছি, তার মধ্যেও কখনো কখনো আনকনসিয়াস মাইন্ড থেকে সেই জিনিসটা উঠে আসতে পারে। ওকে, এবং পরবর্তীকালে সেই জ্ঞানটাই হচ্ছে মানে যখন সেই ঘটনাটা ঘটে তখন আমাদের মনে হয় যেন আগে আমরা এই ঘটনাটাকে এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু আদতে সেটা সত্যি নয়। এবার এখন প্রশ্ন হচ্ছে কেন এই আনকনসিয়াস ফোর নলেজ এক্সিস্ট করে এবং এই আনকনসিয়াস ফোর নলেজটা বা প্রি এক্সিস্টেন্স অফ নলেজ সেটা আমাদেরকে কি বলতে চাইছে আমাদের জীবন সম্পর্কে বা আমাদের সম্পর্কে। জিউং বলছে যে এই যে ডেজা ভুয়ের এক্সপেরিয়েন্স সেটা অ্যাকচুয়ালি একই ঘটনার দ্বিতীয়বার এক্সপেরিয়েন্স এরকম মনে হওয়ার থেকে অনেক বেশি মনে হয় যেন একটা প্রফেসি ফুলফিল্ড এক্সপেরিয়েন্স, যেন আগে থেকে কোনো একটা ঘটনা সম্পর্কে আমরা জানতাম যেটা ঘটবে বা একটা পূর্বাভাস ছিল, এবং সেই ঘটনাটা যখন ঘটে তখন যেন সেটা ফুলফিলড হয়েছে, সেটা জাস্টিফাইড হয়েছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ওই জ্ঞানটা বা ওই ফোর নলেজটা ওটা সঠিক বা সত্য। এইরকম অভিজ্ঞতা আমাদের বেশি হয়। একই এক্সপেরিয়েন্সের রিপিটেশন নয়, বরঞ্চ একটা প্রফেসির ফুলফিলমেন্ট, সেই এক্সপেরিয়েন্সটা আমাদের হয়। ওকে, এবং জিউং এই বিষয়টাকে এক্সপ্লেন করছে তার লেখা বই অ্যান্সার টু জো বলে একটা বই। নাও সেখানে জিউং বলছে যে অ্যাজ অলওয়েজ when an external event touches on some unconscious knowledge, this knowledge can reach our consciousness. The event is recognized as deja vu and one remember a pre-existence knowledge about it. এটার মানে কি? এটার মানে জিউং বলছে যে আমাদের আনকনসিয়াস মাইন্ডে মানে অবচেতন মনের মধ্যে একটা আগে থেকেই কোনো একটা জিনিস আছে। ওকে, এবং বাইরের জগতে কোনো ঘটনা ঘটছে বা চলছে, কিন্তু কোনো একটা মুহূর্তে সেই আনকনসিয়াস মাইন্ডে যেটা আগে থেকে আছে এবং বাইরের জগতে যে ঘটনাগুলো ঘটছে সেই দুটো অ্যালাইন হয়ে যায়, সে দুটো মিশে যায়। ওকে, সেই দুটোর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না, যেন একটা জায়গা থেকে বা একটা অবস্থা থেকেই কোনো একটা জিনিস আমাদের আনকনসিয়াস মনে জেগে উঠছে, সেখান থেকে আমাদের কনসিয়াস মনে, এবং সেই একই জিনিস বাইরের জগতে ঘটনার মধ্যে থেকেও জেগে উঠছে। ওকে, যার ফলে আমরা রেকগনাইজ করি বাইরের সেই ঘটনাটা এবং আমাদের মনের মধ্যে যেটা আগে থেকে জেগে উঠেছিল যেন সেটা একটা ফোর নলেজ বা একটা প্রি এক্সিস্টেন্স নলেজ। কিন্তু যে জায়গা থেকে এই দুটো জিনিস বাইরের জগতে এবং আমাদের আনকনসিয়াস মন হয়ে কনসিয়াস মাইন্ডে জেগে উঠছে, সেই যে জিনিসটা সেটাকে আমরা বলছি কি আর্কিটাইপস। ওকে, এই আর্কিটাইপস কি সেটা সম্পর্কে ডিটেলসে আমাদের চ্যানেলে অনেক আগে আমরা এক্সপ্লেন করেছি, তো এখন আমি আর্কিটাইপসের ডিটেলসে যাব না, বরং আমি ডেজা ভুয়ের এক্সপিরিয়েন্সটা কীভাবে আর্কিটাইপসের সাথে ইন্টারলিঙ্ক সেটা আমি আলোচনা করব। নাও এই যে আর্কিটাইপস, এই যে অবস্থা থেকে এই আনকনসিয়াস ফোর নলেজটা উঠে আসছে এবং বাইরের জগতে সেই ঘটনাটাও ঘটছে, সেই যে অবস্থাটা সেটাকে আমরা বলছি কি একটা ট্রান্সেন্ডেন্টাল স্টেট, যেটা আমাদের সাইকির অনেক অনেক গভীর সত্তার মধ্যে আছে, যে অবস্থাতে বাইরের জগতের যে কৌজাল লিঙ্ক আর আমাদের সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টগুলো বা আমাদের সাইকির যে বিভিন্ন যে
আমাদের সাইকির যে বিভিন্ন ফ্যাকাল্টিসগুলো, সেই দুটো জিনিসই সেখানে ডিজলভ হয়ে যায়। সেখানে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের সাইকি আর বাইরের জগৎ অর্থাৎ যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সেখানে দুটো জিনিস একসঙ্গে সেখান থেকে তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। সেই যে অবস্থাটা, সেই যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে কি মানে কজাল লিঙ্কের বাইরে একটা ট্রান্সেন্ডেন্টাল স্টেট, যেখানে কজ অ্যান্ড এফেক্ট, একটা ঘটনা আরেকটা ঘটনার মধ্যে ঘটনার সাথে কজাল লিঙ্ক, কজ আর এফেক্টের দ্বারা সংযুক্ত থাকে না, বরঞ্চ সেখানে সমস্ত ঘটনায় একসঙ্গে তৈরি হয় বা সৃষ্টি হয় সেখানে ঘটনা বা ইভেন্ট। ওকে, এবং এই যে জিনিসটা, সেটাকে জিউং বলছে কি, এটা যখন আমরা আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে তৈরি হয়, তখন জিউং সেটাকে বলছে কি সিনক্রনিসিটি, অর্থাৎ এ কজাল রিলেশন। আমরা সব কিছুকে কিভাবে ভাবি? কজ অ্যান্ড এফেক্টের দ্বারা, যে এটা হয়েছে তাই ওটা হয়েছে, এই তিনটে কারণের জন্য ওই এফেক্টটা তৈরি হচ্ছে, বা ওই এফেক্টটার পিছনে এই দুটো কারণ আছে, ইত্যাদি ইত্যাদি। সব কিছুকে আমরা কজাল লিঙ্কের মাধ্যমে ভাবি। জিউং বলছে যে এই কজাল লিঙ্কের মাধ্যমে আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডকে বুঝতে পারবো, কিন্তু আমাদের সাইকি আর যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই দুটোর মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারি না। কেন? কারণ আমরা সব কিছুকে এই কজাল লিঙ্কের মাধ্যমে ভাবি। জিউং বলছে আমাদের মনের অনেক অনেক গভীর সত্তার মধ্যে এমন অবস্থা আছে যেখানে এই কজাল লিঙ্ক, অর্থাৎ কারণ এবং তার ফল, ওকে, কজ অ্যান্ড এফেক্ট, এই দুটো জিনিস ডিসলভ করে যায়। সেই যে অবস্থাটা, সেখান থেকে যখন কোনো জিনিস তৈরি হয়, তখন জিউং সেটাকে বলছে সিনক্রনিসিটি, একটা মিনিংফুল কোইন্সিডেন্স। বাইরের জগতে একটা ঘটনা ঘটছে, আমার মনে হচ্ছে যেন আগে এই ঘটনাটা ঘটে গেছে আমার জীবনে। ওকে, অর্থাৎ কি একটা মিনিংফুল কোইন্সিডেন্স। সেই দুটো জিনিস সেই যে স্টেট থেকে উঠে আসে, যেটা আমাদের সাইকের মধ্যে একটা ফোর নলেজ আকারে, আর বাইরের জগতের ঘটনার মধ্যে দিয়ে সেটা যখন উঠে আসছে পরবর্তীকালে, সেটা একটা আরেকটাকে রেকগনাইজ করতে পারছে যে তারা দুজনে একই স্টেট থেকে উঠে এসেছে। ওকে, সেটা হচ্ছে কি এ কজাল স্টেট, যেখানে কজ অ্যান্ড এফেক্ট এক্সিস্ট করে না। এবং সেই যে রেকগনিশনটা, সেটাকে জিউং বলছে কি সিনক্রনিসিটি। এটা একটা কোইন্সিডেন্স নয়, জাস্ট বাই চান্স এরকম হয়ে গেছে। বা যেমন নিউরোসাইকোলজিতে যেমন বিশ্বাস করা হয় যে একটা মানে আমাদের নিউরনসের মধ্যে একটা ম্যাল ফাংশন, একটা ভুল বা একটা এরর তৈরি হয়ে গেছে, অনেক সিনাপসিসের মধ্যে অনেক সংঘর্ষ হচ্ছে, সেখান থেকে আমাদের থটস ইমোশন জেগে ওঠে। কেন ওঠে আমরা জানি না, জাস্ট ইট ওয়ার্কস ইন দ্যাট ওয়ে, এইভাবে জাস্ট কাজ করে, যেটা নিউরোসাইকোলজিতে বিশ্বাস করা হয়। এবং সেখানে একটা ম্যাল ফাংশনের মাধ্যমে আমাদের এরকম মনে হচ্ছে, এটার কোনো বেশি সিগনিফিকেন্স নেই। কিন্তু জিউং বলছে না, এটার একটা সিগনিফিকেন্স আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের মেটেরিয়াল আর সাইকিক্যাল রিয়েলিটির মধ্যে একটা ডিপার এক্সিস্টেন্সিয়াল রিলেশনকে ডিফাইন করার চেষ্টা করছে, বা সিগন্যাল আউট করার চেষ্টা করছে। সেটা কে চেষ্টা করছে? না, সিনক্রনিস্টিক ইভেন্ট, সিনক্রনিস্টিক এক্সপেরিয়েন্স, যেটাকে জিউং বলছে কি মিনিংফুল এক্সপেরিয়েন্স। যেমন কজ আর এফেক্ট, এই দুটোর দ্বারা যেমন কানেকশন, তেমন মিনিং এর দ্বারা, একটা ঘটনা আরেকটা ঘটনার মিনিং, সেই মিনিং এর দ্বারা কানেক্টেড হয়ে আছে। ওকে, জিউং তার লেখা বইতে এই জিনিসটাকে এক্সপ্লেন করে যে তার জীবনেও অ্যাকচুয়ালি ডেজা ভুয়ের এক্সপেরিয়েন্স হয়েছে, এবং তিনি তার জীবনের কিছু ঘটনার কথা বলেন। আমি সেই ঘটনার ডিটেলসে এখন যাচ্ছি না। এবং তার পরবর্তীতে তিনি এটা ব্যাখ্যা করেন যে তিনি কি মনে করেন তার যে পার্সোনাল এক্সপেরিয়েন্স ডেজা ভু সম্পর্কে। তিনি মনে করেন যে অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডের মধ্যে এমন একটা অবস্থা আছে যেটা যেটা আমাদের ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা, আমাদের জীবনে আমরা যে সেই ঘটনার মধ্যে দিয়ে এসেছি, সেই ঘটনার যে অভিজ্ঞতা, সেই সব কিছু, এবং দেশ এবং কাল, অর্থাৎ টাইম অ্যান্ড স্পেস, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, টাইম অ্যান্ড স্পেস, এই তিনটে জিনিসের বাইরে বা এই তিনটে জিনিসের থেকে অনেক গভীর স্তরে আমাদের মাইন্ড বা সাইকি যুক্ত হয়ে আছে। এবং ডেজা ভুয়ের এক্সপিরিয়েন্স বেসিক্যালি ডিরেক্টলি সেই জায়গা থেকে উঠে আসে, নাকি আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। ওকে, অর্থাৎ আমার জীবনে আগে কোনো ঘটনা ঘটেছে ছোটোবেলায় বা অ্যাডাল্ট লাইফে বা টিনেজ টাইমে, ওকে, সেখান থেকে আমার জীবনে এই ডেজা ভুয়ের এক্সপিরিয়েন্স হচ্ছে সবসময়, তার কোনো মানে নেই। বরং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আমার জীবনের যে সময়কাল, এবং যে তার বাইরে কোনো একটা জায়গা থেকে ডেজা ভুয়ের এক্সপিরিয়েন্স উঠে আসতে পারে। অর্থাৎ যেখান থেকে জিউং এটা বলতে চাইছে যে আমাদের সাইকি টাইম, স্পেস আর পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই তিনটে জিনিসের মধ্যে লিমিটেড নয়, বরঞ্চ তার থেকে আরও কোনো ডিপার লেভেলে কানেক্টেড হয়ে আছে। সেই ডিপার লেভেলটা কি ট্রান্সেন্ডেন্টাল লেভেল, যেটাকে আমরা স্পিরিচুয়াল বলে থাকি। ওকে, এখন প্রশ্ন হলো ওই যে ডিপার স্টেটটা, যেখানে কজাল লিঙ্কগুলো ডিসলভ হয়ে যায়, যেখানে টাইম স্পেস বা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, যেখানে ম্যাটার আর সাইকি দুটো অ্যালাইন হয়ে থাকে, দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকে না, সেই যে স্টেটটা, সেখানে কি আছেটা কি? ওকে, সেই অবস্থাটার মধ্যে কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে? জিউং বলছে সেখানে যে জিনিসগুলো এক্সিস্ট করে সেটা হচ্ছে কি কতগুলো প্রাইমর্ডিয়াল বিল্ড ইন স্টোরিজ, অর্থাৎ কতগুলো এমন গল্প এক্সিস্ট করে যে গল্পগুলো অনেক প্রাচীন এবং সেগুলো সর্বত্র বিদ্যমান, অর্থাৎ সবার মধ্যে আছে, ইউবিকোটাস, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে। এটা সময়, দেশ, কাল, ব্যক্তিগত অভিজ্ঞতা, এইসবের দ্বারা এইসবের শর্তাধীন নয়,
এইসবের শর্তের জন্য সেটা এক্সিস্ট করে এমনটা নয়, এই সমস্ত শর্তের বাইরে। ওকে, সেই যে জিনিসগুলো সেগুলোকে জিউং বলছে কি আর্কিটাইপস। ওকে, সেই যে আর্কিটাইপস বা বিল্ড ইন যে স্টোরিজ, সেই স্টোরিজগুলো কি, যার শুরুটা যদি আমরা জানতে পারি তাহলে তার শেষটা কি হবে সেটাও আমরা জানতে পারবো। একটা স্ট্রাকচারের মতো বা একটা গঠনের মতো, যার একটা মডেল বা একটা রূপ সেখানে দেওয়া আছে, এবং সেই জিনিসটা আমাদের মানে আনকনসিয়াস, সেই যে একদম ডিপার লেভেল আনকনসিয়াস মাইন্ডের, অর্থাৎ কলেকটিভ আনকনসিয়াস, সেখান থেকে উঠে আমাদের পার্সোনাল আনকনসিয়াস মাইন্ডের মধ্যে থেকে, প্রিকনসিয়াস মাইন্ডের মধ্যে থেকে তারপর কনসিয়াস মাইন্ডে উঠে আসে। ওকে, তখন আমাদের ডেজা ভুয়ের এক্সপিরিয়েন্স হয়। অর্থাৎ ডেজা ভু এমন একটা এক্সপিরিয়েন্স যেটা ডিরেক্টলি আমাদেরকে সাহায্য করে সেই ডিপার, সেই যে আনকনসিয়াস মাইন্ড, সেই যে ট্রান্সেন্ডেন্টাল যে স্টেট আমাদের সাইকির মধ্যে, সেটাকে পারসিভ করার জন্য বা সেটাকে ধরতে পারা ইনটুইটিভলি, তার এক্সিস্টেন্সটাকে বুঝতে পারার জন্য। ওকে, একটা ডিরেক্টলি আমরা সেটাকে বুঝতে পারছি। তো ওই যে আর্কিটাইপস, যেটা হচ্ছে বিল্ড ইন স্টোরিজ, যার শুরুটা জানতে পারলে তার শেষটা কী হবে আমরা জানতে পারবো। যেমন ফর এক্সাম্পল বিউটি অ্যান্ড দ্য বিস্ট বলে একটা স্টোরি আছে, যে স্টোরিতে একটা ভয়ঙ্কর রকমের দেখতে একটা বিস্ট, সে অ্যাকচুয়ালি একটা রাজা ছিল, এবং সেই রাজাটা একটা অভিশাপের কারণে একটা বিস্টের মতো দেখতে হয়েছে, এবং যখন থেকে কোনো একজন রাজকন্যা ভালোবাসবে তখন হচ্ছে সে সেখান থেকে মুক্ত হয়ে যাবে, সে তখন আবার পুনরায় তার প্রকৃত যে রাজার যে অবস্থা বা রূপ সেখানে আবার সে ফিরে আসতে পারবে। ওকে, নাও এই যে স্টোরিটা, এটা অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে। তো এই স্টোরিটার শুরুটা যদি আমরা জানতে পারি আমাদের জীবনে, এগুলো একটা প্যাটার্নের মতো, ওই যে আর্কিটাইপস বা বিল্ড ইন স্টোরিজ যেটা সেই ডিপার লেভেলে আছে, সেগুলো একটা প্যাটার্নের মতো। তার শুরুটা যদি এই যে বিউটি অ্যান্ড দ্য বিস্টের যে স্টোরি, তার এটার মতো যদি হয়, তাহলে তার শেষটাও হচ্ছে ঠিক এই স্টোরিটার মতো হবে। যেমন হচ্ছে বিভিন্ন আর্কিটাইপস হতে পারে, কিং, কুইন, মাদার, ফাদার, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আর্কিটিপিক্যাল এক একটা প্যাটার্ন। ওকে, মাদার মানে শুধুমাত্র আমাদের মা নয়, ওকে, বা ফাদার মানে শুধুমাত্র আমাদের বাবা নয়, এটা একটা আর্কিটাইপ, একটা ইমেজ বা একটা স্ট্রাকচারের মতো। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে এবং বাংলাদেশে বলে থাকি কি মাতৃভাষা বা মাদার টাং, কিন্তু অন্য দেশে সেখানে তারা সব জায়গাতে মাতৃভাষা বলে না, অন্য অনেক দেশে আছে সেখানে তারা বলে কি ফাদারল্যান্ড বা হচ্ছে পিতৃভাষা। ওকে, অর্থাৎ আমরা মা এই জিনিসটা বা এই আইডিয়াটার সঙ্গে ভাষা বা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসোসিয়েট করছি। ওকে, যেমন হচ্ছে মাতৃভূমি বা হচ্ছে এই যে জননী পৃথিবীকে একটা মায়ের বা একটা ফেমিনিন কোয়ালিটির দ্বারা আন্ডারস্ট্যান্ড করা। তো মা বা হচ্ছে মাদার, এটা একটা আইডিয়া, একটা ধারণা বা একটা কনসেপ্টের মতো, যেটা হচ্ছে টাইমলেস, সে সময়, ব্যক্তিগত অভিজ্ঞতা বা হচ্ছে স্পেস এইসবের বাইরে, সেটা হচ্ছে কি সেই আর্কিটাইপসের রূপে সেই ডিপার স্টেটে এক্সিস্ট করে। এরকম অনেক আর্কিটাইপস আছে, মাদার, ফাদার, বিভিন্ন রকমের স্টোরিজ, যেগুলো অনেক প্রাচীনকাল থেকে সমস্ত মানুষের মধ্যে এক্সিস্ট করে। আলাদা আলাদা নামের মাধ্যমে সেটা এক্সিস্ট করতে পারে, বাট হচ্ছে সেই স্ট্রাকচারগুলো বেসিক্যালি সেম। ওকে, এই যে আর্কিটাইপসগুলো বা যে প্রাইমর্ডিয়াল স্টোরি বা বিল্ড ইন স্টোরি, যেগুলো আমাদের কলেকটিভ আনকনসিয়াসের মধ্যে আছে, পার্সোনাল আনকনসিয়াস নয়, ওকে, কলেকটিভ আনকনসিয়াস, সেই যে জায়গাতে আছে এই যে আর্কিটাইপসগুলো, এগুলো হচ্ছে আমাদের সাইকির মধ্যে এবং সাইকির বাইরে, অর্থাৎ বাস্তব জগতে, ম্যাটারের মধ্যে বা নর্মাল সোসাইটিতে, আমাদের লাইফে, সেখানে যে রূপে থাকে এবং আমাদের সাইকির মধ্যে যে রূপে আসে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আর্কিটাইপস সেটা বাইরের জগতে জেগে উঠলে যেমনভাবে উঠবে, আমাদের ভিতরের জগতে জেগে উঠলে সেই একই রকমভাবেই উঠবে। ওকে, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমাদের প্রতিদিনের যে নর্মাল মাইন্ড বা যে মেন্টাল লাইফ, সেখানে আমরা হচ্ছে টাইম আর স্পেসের মধ্যে বেঁচে আছি। ওকে, এবং প্রত্যেকে আমাদের ইন্ডিভিজুয়াল সাইকি, আমাদের ব্যক্তিগত যে মন, তার মধ্যে বেঁচে আছি। কিন্তু সেই মনের নিচে যে আমাদের আনকনসিয়াস মন, তারও নিচে যে কলেকটিভ আনকনসিয়াস, সেখানে তার বাইরে অ্যাকচুয়ালি বলে কিছু নেই, সব কিছুই তার ভেতরে। বাইরের যে জগৎটা, ম্যাটার, সোসাইটি, টাইম, স্পেস, এই সব কিছু হচ্ছে সেই কলেকটিভ আনকনসিয়াসের মধ্যে। আর আমাদের যে ইন্ডিভিজুয়াল সাইকি, অর্থাৎ ব্যক্তিগত যে মন, সেটা হচ্ছে এই কলেকটিভ আনকনসিয়াসের মধ্যে। ওকে, আমাদের প্রতিদিনের জীবনে যেমন সাইকির ভেতরে একটা, সাইকির বাইরে একটা, আমরা বুঝতে পারছি। আমার মনে একটা চিন্তা আসছে, আবেগ আসছে, অনুভূতি, বাইরের জগতে কিছু ঘটনা ঘটছে, আমি দেখছি, শুনছি, বুঝছি, এটা একটা, দুটো আলাদা একটা সেন্স অফ এক্সপেরিয়েন্স তৈরি করে। ওকে, কিন্তু কলেকটিভ আনকনসিয়াসের মধ্যে এরকম বাইরে আর ভিতরে বলে কিছু নেই, সব কিছুই এর মধ্যে ঘটছে, সব কিছুই এর ভিতর থেকে ইমার্জ হচ্ছে বা এর মধ্যে ঘটে চলেছে। না, অর্থাৎ যদি আমরা পুরো জিনিসটাকে এবার সাম আপ করার চেষ্টা করি, জিউং এখানে কি বলতে চাইছে, যে আমাদের মাইন্ডের মধ্যে এমন একটা অবস্থা আছে যেখানে থট, এক্সপেরিয়েন্স, এটার সাথে ম্যাটার, অবজেক্ট, এগুলোর কোনো পার্থক্য নেই। এই পার্থক্যটা ডিজলভ হয়ে যায়, পার্থক্যটা ভেঙে যায়, এবং ডেজা ভুয়ের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটা ডিরেক্টলি
আমাদেরকে সেই জিনিসটাকে বলে দেয়, বা সেই সেই যে ওরকম যে একটা স্টেট এক্সিস্ট করে সেই এক্সিস্টেন্সটাকে প্রমাণ করে হচ্ছে কি ডেজাভু, অর্থাৎ ডেজাভুয়ের এক্সপেরিয়েন্সই আমাদেরকে সেই জিনিসটাকে সম্পর্কে জানাতে পারে। সেই ডিপার আর্কিটিপিক্যাল যে স্টেট, যেখানে সমস্ত আর্কিটাইপস, বিল্ডিং স্টোরিজ বা সেই প্রাইমোডিয়াল যে টেমপ্লেটসগুলো এক্সিস্ট করে, সেই লেভেলটা সম্পর্কে আমাদেরকে বলে দিচ্ছে কি ডেজাভুয়ের এক্সপেরিয়েন্স। কারণ সেখানে আমরা বাইরের ঘটনা আর আমাদের আনকনসিয়াস ফোর নলেজ, এই দুটো জিনিস যে ইউনিফাইড, যে একই অ্যালাইনমেন্ট, সেখান থেকে আমরা এটা বুঝতে পারছি। যেখান থেকে আমরা এটা জানতে পারছি যে আমাদের সাইকি এটা কোনো আইসোলেটেড এন্টিটি নয়, বাইরের জগৎ বা পৃথিবী বা অন্যান্য মানুষ তাদের থেকে বিচ্ছিন্ন একটা জিনিস, যে এই সব কিছুর বাইরে এবং সে সব কিছুকে অবজার্ভ করছে। আকাশে তারা, নক্ষত্র, গ্রহ বা বাইরের জগতে সমাজের ঘটনা, অন্য মানুষ, বই, জিনিসপত্র, টেকনোলজি, সব কিছুকে সে অবজার্ভ করছে এবং তার সঙ্গে ইন্টারাক্ট করছে, এমনটা নয়। বরং এটা হচ্ছে সারফেস, কিন্তু অনেক ডিপার স্তরে এই জিনিসগুলো সব কানেক্টেড হয়ে আছে, একটা অপরের সাথে সংযোগকারী অবস্থায় আছে। ওকে, যেখানে এই জিনিসগুলো একটা আরেকটার সাথে পার্থক্যের মধ্যে এক্সিস্ট করে, এমনটা নয়। অর্থাৎ আমাদের মাইন্ড পুরো এক্সিস্টেন্সের সাথে আইসোলেটেড নয়, বরঞ্চ সেই এক্সিস্টেন্সের সাথে কানেক্টেড অনেক ডিপার লেভেলে। আর ডেজাভু হলো কি একটা ফ্লিটিং এক্সপেরিয়েন্স, একটা চলমান কয়েক মুহূর্তের জন্য আসা একটা সামান্য একটা অভিজ্ঞতা, অথচ অত্যন্ত গভীর, যেটা আমাদেরকে সেই জিনিসটা বা সেই মেসেজটা বলে দেয় এবং আমাদেরকে ইনভাইট করে বা আমাদেরকে আমন্ত্রণ জানায় সেই স্টেটটাকে ডিসকভার করার জন্য বা সেটাকে আবিষ্কার করার জন্য, সেটাকে বোঝার জন্য। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানিও যে এই ভিডিওটা কেমন লেগেছে এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে দেখা হবে। এবং যদি তোমরা আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও এবং আমাদের কোর্স সম্পর্কে ডিটেলসে জানতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করে তোমরা আমাদের কোর্স সম্পর্কে জানতে পারো। আমাদের চ্যানেলে দুটো কোর্স আছে, একটা হচ্ছে অ্যাডভান্স মাইন্ডসেটের উপরে, যেখানে প্রায় 50টারও বেশি একটা মাইন্ডসেটের চেকলিস্ট দেওয়া হয়েছে, যেগুলো তোমার সারা জীবনে বিভিন্ন জায়গাতে, তোমার রিলেশনশিপ হোক বা তোমার কর্মক্ষেত্র বা আদার কোনো অ্যাম্বিশনস বা ড্রিমস থাকলে সেখানে সাহায্য করবে। এবং দ্বিতীয় আর একটা কোর্স, যেটার নাম হচ্ছে পারপাসফুল লিভিং। সেখানে হচ্ছে আমরা ডিটেলসে আমাদের লাইফের পারপাস, আমাদের লাইফের অ্যাম্বিশন, সেগুলো সম্পর্কে আবিষ্কার করব এবং একটা সিস্টেম ডিজাইন করব, নতুন অভ্যাস কী করে তৈরি করতে হয়, কী করে পুরানো অভ্যাস ভেঙে ফেলতে হয়, এবং আমাদের মেন্টাল মডেল বা মাইন্ডের যে রিয়েলিটি, বাস্তবতা, সেটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা জানবো। ওকে, তো অ্যাডভান্স মাইন্ডসেট এবং পারপাসফুল লিভিং, যদি তোমরা এই কোর্সে যুক্ত হতে চাও বা আরও ডিটেলসে জানতে চাও, তাহলে আমাদেরকে এই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ডিসক্রিপশন থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখতে পারো অ্যাডভান্স মাইন্ডসেট বা পারপাসফুল লিভিং। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা।